আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমরা ৬৯ টিভির পক্ষ থেকে আজকের টার্নিং পয়েন্ট অফ এডুকেশন বিষয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত সুধী, আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কুড়িগ্রাম জেলার অন্যতম একজন ব্যক্তিত্ব, আমাদের এই কৃতি সন্তান জনাব মজাহার উল আলম, ব্যক্তিগত কর্মকর্তা, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। আমরা শ্রদ্ধেয় স্যারকে চ্যানেল 69 এর পক্ষ থেকে স্বাগত জানাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো। সম্মানিত দর্শক, আমরা ইতিমধ্যেই জেনে এসেছি টার্নিং পয়েন্ট অফ এডুকেশন আমাদের মজাহারুল স্যারের একটি অনন্য উদ্ভাবনী টপিক। এটি নিয়ে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় তিনি সেমিনার সিম্পোজিয়াম করেছেন। আমরা আজকে এই বিষয়ে স্যারের কাছ থেকে কিছু শোনার জন্য আমরা অনুরোধ করেছি। আমরা স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাই চ্যানেল 69 এর পক্ষ থেকে। স্যার, আপনি যে বিষয়টি এখানে উপস্থাপন করার চেষ্টা করেছেন, আমরা যতদূর জেনেছি, আপনার কাছ থেকেই জানতে চাই যে একজন শিক্ষার্থী একটা স্বপ্ন নিয়েই আমাদের মাঝে এসে উপস্থিত হয়, বিদ্যালয়ে এসে ভর্তি হয়। আবার দেখা যায় অবেলায় সেই শিক্ষার্থী তার জায়গা থেকে ঝরে পড়ে। এরকম অনেক আমরা দেখতে পাই। এর মধ্য থেকে আপনার কিছু চিন্তা চেতনার পরিস্ফুটন ঘটিয়েছেন আপনি আপনার সেই প্রেজেন্টেশনে। আমরা সেই বিষয়টাই আপনার কাছ থেকে একটু জানতে চাই স্যার। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ যারা টিভিতে দেখছেন। আসলে আমরা সবাই শিক্ষার জন্য প্রথমে আসি। আমরা যখন একটা দেখেন সন্তান যখন তার বাবা বা তার মা হাতে নিয়ে যখন প্রাইমারিতে আসে, তখন কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে আসে যে আমার এই ছেলেটা ডাক্তার হবে বা ইঞ্জিনিয়ার হবে বা ব্যারিস্টার হবে, একটা উদ্দেশ্য নিয়ে আসে, স্বপ্ন নিয়ে আসে। তো দেখা যায় যে তারা স্বপ্ন নিয়ে আসে, পরবর্তীতে আমরা দেখেন অনেক রচনা লিখছি যে আমার জীবনের স্বপ্ন। বাট একটা সময় দেখা যায় যে প্রাইমারিতে এসে হাই স্কুলে এসে ঝরে যাচ্ছে, শেষ পর্যন্ত দেখা যায় একজন, দুইজন, তিনজন থাকছে, কিন্তু তারপরে তো নাই। তার মানে কি, স্বপ্নটা তারা একদম যে মানে একজ্যাক্ট করে রেখে স্বপ্নটাকে যে বাস্তবায়ন করবে, এখানে একটা গ্যাপ রয়ে গেছে। এখন স্বপ্নটা কিভাবে বাস্তবায়ন করতে হবে, যে স্বপ্নটা আসলে টিচাররা যারা আছে তারা ছাত্রদের সাথে কথা বলে যে তারা কোন ইটা পছন্দ করে, টপিকটা পছন্দ করে। দেখেন আমরা কিন্তু কয়েকটা শুধু স্বপ্ন জানি, যেমন ধরেন আমরা ওই ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং ওই ব্যারিস্টার, এই কয়েকটা জানি। কিন্তু পৃথিবীতে কিন্তু নতুন নতুন অনেক প্রযুক্তিগত চেঞ্জ হয়ে গেছে। যেমন এখন আছে কৃত্রিম বুদ্ধিমত্তা ইঞ্জিনিয়ার, এখন বিগ ডাটা ইঞ্জিনিয়ার, সাইবার সিকিউরিটি, হ্যাঁ, আমি যদি সফটওয়্যার ডেভেলপার, তারপর ইউআই ইউএক্স ডিজাইনার, এরকম বড় বড় বিগ বিগ কিছু আছে যেটা আসলে আমরা হয়তো অনেক সময় জানি না বা ওইভাবে ছাত্রদেরকে বলা হয় না। এইভাবে স্বপ্নটা তাদেরকে মানে একদম যে একজ্যাক্ট মানে টার্গেট দেওয়া হবে সেটা কিন্তু দেওয়া হয় না। তাহলে আমরা যদি ছাত্রদেরকে সেই স্বপ্নটা দিয়ে দেই, একদম একজ্যাক্ট করে দেয় যে তুমি বিগ ডাটা ইঞ্জিনিয়ার হতে চাও, সে লিখে রাখবে আমি বিগ ডাটা ইঞ্জিনিয়ার হতে চাই। সে কোথায় লিখে রাখবে? সে লিখে রাখবে তার পড়ার টেবিলে। তার যে পড়ার টেবিল আছে সেখানে লিখে রাখবে আমি বিগ ডাটা ইঞ্জিনিয়ার হতে চাই। এবং সে যখন স্কুলে যায় তার যে খাতাটা আছে সে খাতার মধ্যে লিখে রাখবে আমি বিগ ডেটা ইঞ্জিনিয়ার হতে চাই। তার মানে কি, তার ওই স্বপ্নটা মানে শুধু স্বপ্নটাই থাকবে না, সেই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য সেখানে সে শয়নের স্বপনে সব জায়গায় সেটা থাকবে। স্যার বোধহয় এটাকে বোঝাতে চাচ্ছিলেন যে স্বপ্নটা আসলে স্বপ্ন, মানে বিজ্ঞান তো স্বপ্নকে স্বপ্ন বলে না, যাকে এটা বোধহয় আপনি বোঝাতে চাচ্ছেন যে ড্রিম, ড্রিম থাকতে হবে এটা, এবং এটার পিছনে মানে তার এক্সপেকটেশন তৈরি থাকতে হবে এবং সেটা ওই হোপ যেন না হয়, এটা যেন এক্সপেকটেশনে তৈরি হয়। আপনি বোধহয় সেটা বোঝাতে চাচ্ছেন। সেটা চাচ্ছি এবং যেটা চাচ্ছি যে তারা যে স্বপ্নটা করলো সেটা বাস্তবায়ন করার জন্য ধরেন প্রাইমারি, হাই স্কুল, তারপর ধরেন কলেজ, বিশ্ববিদ্যালয়, তারপরে কিন্তু সাকসেস কিন্তু এত সহজ না। এটা একটা জার্নি। এই জার্নিটা ধরে রাখার কিন্তু দায়িত্ব টিচারদের, স্টুডেন্টদের এবং কিন্তু অভিভাবকদের, সবার তিনজনের দায়িত্ব। তাহলে আমরা তিনজনে যদি এই স্বপ্নটাকে বাস্তবায়ন করতে যাই, তাহলে আমরা যদি একজ্যাক্ট করে দিই, তাহলে ওই ছাত্ররা দেখেন এই যে অবসর যে সময়টা, এই অবসর সময়টা কিন্তু আর ব্যয় করে তার চিন্তায় আমাকে বিগ ডাটা ইঞ্জিনিয়ার হতে হবে, আমাকে বিগ ডাটা ইঞ্জিনিয়ার হতে হবে, আমাকে এই যে তার একটা ধারণা, তাহলে তার বিকাল টাইমটা অপচয় করবে না সময়। তাহলে স্যার আপনি যেটা বোঝাতে চাচ্ছিলেন যে শিক্ষার্থীর তো স্বপ্ন নিয়ে সে আসে, স্বপ্নটাকে ড্রিমে পরিণত করতে হবে, কিন্তু করার ক্ষেত্রে সে তো তার স্বপ্নই থেকে গেল। তাহলে এই ব্যাপারে শিক্ষকের ভূমিকা কি? এই ব্যাপারে বোধহয় আপনি একটা আলোকপাত করার চেষ্টা করেছেন। এই ব্যাপারে স্যার জানতে চাই যে শিক্ষক এখানে কি ভূমিকা পালন করতে পারে। শিক্ষকের কয়েকটা ভূমিকা আছে। একটা হলো যে শিক্ষকরা তাদেরকে খোঁজ নেবে যে তার পড়ার টেবিলে লিখে রাখছে কিনা, তার খাতায় লিখে রাখছে কিনা, এবং প্রতি বছরে তারা দুটা করে মেলা করবে, একটা মেলা, স্বপ্ন মেলা। এই যে স্বপ্ন আমি দেখছি, তাহলে সকল ছাত্রদের স্বপ্ন দেখছে, এই স্বপ্ন নিয়ে তারা একটা মেলা করবে।
ওই মেলাতে প্রত্যেকটা ছাত্র তার উপস্থাপনাটা করবে যে হ্যাঁ আমি প্রিন্টার ইঞ্জিনিয়ার হতে চাই, আমি কৃত্রিম বুদ্ধিমত্তা ইঞ্জিনিয়ার হতে চাই, আমি সফটওয়্যার ডেভেলপার হতে চাই, এই যে হতে চাই সেটা তো উপস্থাপনা করবে মেলাতে। তাহলে সে যখন সবসময় সে এই মানে ওই জিনিসটা যখন শয়নে স্বপনে থাকবে বা এই মেলাতে বলবে, তার মানে কি সে স্বপ্নটা বাস্তবায়ন হবেই। তার মানে এখন দেখেন যদি 50 জন স্টুডেন্ট থাকে, এখন তো স্বপ্ন আসলে ওইভাবে মানে একজ্যাক্ট করা নাই। এই জন্য কি হচ্ছে যে দেখা গেল 50 জনের মধ্যে মানুষ হচ্ছে 2 জন 3 জন 1 জন। যখন আমি সবাইকে স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য এইভাবে একজ্যাক্ট করে দেব, টার্গেট করে দেব, দেখবেন যে সে তার মধ্যে আমার বিশ্বাস যে 95% মানুষ হয়ে যাবে, এখানে হবেই মাস্ট। এটা আমার ধারণা, এটাই আমার স্বপ্ন, এটাই আমার মানে আমার যে টার্নিং পয়েন্টের আমার উদ্দেশ্য আর কি। স্যার ওই যে মেলার কথা বললেন, এই মেলায় সে নিজেকে কিভাবে উপস্থাপন করতে পারে, এ ব্যাপারে আপনার মতামত? এই মেলাটা হবে ধরেন ধরেন শিক্ষক যদি মনে করে যে আমি ধরেন জুলাইতে মেলাটা করব, তাহলে ক্লাস 6, যে আমি ওই ক্লাস 6 ধরেন শনিবার, রবিবার হলো 7, সোমবার হলো 8, এইভাবে তাহলে 6 যদি আমি ধরি, তাহলে 6 ধরেন কয়েকজন ছাত্র মিলে হাতে একটা নিচে যে প্রিন্টার নিতে চায়, আবার ধরেন কয়েকজন ছাত্র নিচে ধরেন সফটওয়্যার ডেভেলপার হবে, তাদেরকে রুমের মধ্যে বসায় দেবে, এরকম আমরা যেভাবে পড়ছি এভাবে বসায় দেবে, সামনে লেখা থাকবে এটা। আর ক্লাস 7, 8, 9, 10 লেখা থাকবে সে যেটা হতে চায়, হ্যাঁ, আচ্ছা সামনে আচ্ছা, সামনে লেখা থাকবে। চমৎকার। ধরেন ওই শিক্ষা অফিসার আসলো বা ডিসি আসলো, ইওনো আসলো, বা যারা এলাইট পার্সন যারা আছে তারা আসবে, এসে যখন দেখবে তখন তারা জিজ্ঞেস করবে, ও তুমি এটা হতে চাও, এটা কিভাবে হওয়া যায় বলো তো। তখন সে অবস্থা, হ্যাঁ আমি এটা হতে চাই, আমি এইভাবে পড়াশোনা করতেছি, আমি এটা টার্গেট নিছি, আমি এইভাবে কাজ করতেছি, মানে তার পুরা জিনিসটা ডিসক্রাইব করবে। তার মানে কি তার মনের মধ্যে এটা হয়ে গেছে, একদম সেট প্ল্যানিং হয়ে গেছে। প্ল্যানটা যখন হয়ে যাবে তখন সে অবশ্যই তার স্বপ্নটা বাস্তবায়ন হবেই, মাস্ট। এটা আমার একদম যেটা আমার ধারণা, এটা হবেই। এবং আমার সাথে প্রায় 200 জন শিক্ষক নিয়ে আমি একটা সেমিনার করেছি ভ্রুঙ্গামারিতে, কুড়িগ্রাম নাগেশ্বরীতে একটা সেমিনার করেছি, এবং নওগাঁতে একটা সেমিনার করেছি। সবাই আমার সাথে শতভাগ একমত, ইয়েস এরকম করলে অবশ্যই সম্ভব। পিছনের ব্রেঞ্চের ছাত্রগুলোও সেটা হয়ে যাবে, এটা আমার বিশ্বাস হবেই। জনাব মোহাম্মদ মাজহারুল আলম, আপনি চমৎকারভাবেই বললেন শিক্ষকের এখানে কি ভূমিকাটা থাকতে পারে। আসলে আপনি যেমন স্বপ্নের কথা বলেছেন, আমি এ জায়গায় আমার একটা উদ্ধৃতি বেশ মনে পড়ছে। শ্রদ্ধেয় মরহুম নেলসন ম্যান্ডেলা, সেই আফ্রিকান কৃষ্ণাঙ্গ নেতা, যিনি বলেছিলেন, আই বিলিভ ইউ আর বর্ন টু উইন, বাট টু বি এ উইনার ইউ মাস্ট প্ল্যান টু উইন, প্রিপেয়ার টু উইন অ্যান্ড এক্সপেক্ট টু উইন। আপনি স্যার সেই জায়গায় বোধহয় বললেন যে তাকে পরিকল্পনা নিয়ে এগোতে হবে এবং তার ভিতরে স্বপ্ন তৈরি করতে হবে, ড্রিম তৈরি করতে হবে। স্যার আজকাল তো আমাদের শিক্ষকদের নিয়ে অনেকগুলো কথাই হয়, তো শিক্ষকরা এর জন্য দায়ী একটা সমাজের একটা অংশ এটা মনে করেন, আবার শিক্ষকেরা মনে করেন যে অভিভাবকেরা কিংবা যেরকম প্রত্যাশা নিয়ে শিক্ষার্থীদের আমাদের মধ্যে আসার কথা, স্কুলে আসার কথা, সেরকম প্রত্যাশা নিয়ে আসেন না, কিংবা অভিভাবকদেরও সে ধরনের সাড়া আমরা পাই না। এ ব্যাপারে স্যার আপনার অবজারভেশন কি? আসলে একটা মানে সন্তানকে মানুষ করতে গেলে শিক্ষক এবং অভিভাবক 50-50, দুজনের কাছে 50-50 দায়িত্ব আমার দৃষ্টিতে আর কি। আর একজন ছাত্রকে বা একজন সন্তানকে আদর্শ মানুষ করতে হলে শুধু পাঠ্য বই কিন্তু যথেষ্ট নয়। 4টা বিষয় আমার দৃষ্টিতে আছে, 4টা বিষয়। একটা বিষয় হলো পাঠ্য বই থাকবে, পাঠ্য বই। দ্বিতীয় থাকতে হবে ইনোভেশন করাতে হবে। তৃতীয় হলো আচরণ, যেটা আমাদের খুবই প্রয়োজন, একটা আচরণ। আর তৃতীয় হলো কারিগরি জ্ঞান। এই কারিগরি জ্ঞান, এই 4টা বিষয়কে যদি আমরা ছাত্রদেরকে মানে একজ্যাক্ট আমরা টিচাররা যদি ঠিক মতো ফলো আপ করে এবং ওইটা যদি গার্জিয়ানদের মাথাও দিয়ে দেয় যে আমরা 4টা বিষয় নিয়ে কাজ করতেছি, তাহলে আমার বিশ্বাস যে শতভাগ ছাত্র এই দেশের বোঝা হবে না, বেকার থাকবে না। বেকার বলতে কোনো শব্দ নেই, বেকার থাকবে না, তারা মানুষ হবেই এই 4টা বিষয়। জি স্যার, চমৎকার বললেন আপনি। স্বপ্ন থাকতে গেলে তারপর তার ইনোভেশন থাকতে হবে। হ্যাঁ, মানে পাঠ্য বই থাকতে হবে। আর পাঠ্য বইয়ের বিষয়ে আমি একটু বলি আর কি। ধরেন আমরা যে পাঠ্য বইগুলো পড়াই, দেখেন পাঠ্য বইগুলো কি পড়াচ্ছি, যে আমরা বছরের শুরুতে একটা সিলেবাস দিয়ে দিচ্ছি, এটা 3টা পরীক্ষা নিয়ে ডিসেম্বরে ছাত্রদেরকে বের করে দিচ্ছি, এটা হলো সিলেবাস। বাট আমরা একটা জিনিস খেয়াল করবেন, যারা বিসিএস পরীক্ষা দেয়, ঠিক দেখবেন ওই বিসিএস পরীক্ষার সিলেবাস যখন মাস্টার্স পাস করে যখন সিলেবাসটা তার হাতে নেয়, দেখেন ওই সিলেবাসে 70% পড়া ওই 6 থেকে 10 পর্যন্ত। তার মানে কি ওরা আবার দেখে যে কিরে আমার ওই পড়া আবার পড়তে হয়, তার আবার ওই পড়াটা শুরু করছে। তাহলে যারা 6, 7, 8, 9, 10 পড়ে, তাদেরকে যদি আমরা বিসিএস সিলেবাসটা ওই সময় দেখাই দিই, তারা দেখায় মানে তোমরা স্কুলের সিলেবাস দেখাচ্ছি, পাশাপাশি বিসিএস এর সিলেবাসটা আমি দেখাচ্ছি, 2টা সিলেবাস যদি দেখায়, তাহলে ওরা এখন থেকে প্রিপারেশন নেবে, হ্যাঁ আমি 6 এ যা পড়ছি এটা তো আমার বিসিএস এর কাজে লাগবে, রেখে দিবে সে।
মাথা তো রাখবে, কাছেও রাখবে, বইটা বিক্রি করবে না। 7ও সেম, 8ও সেম, 9 তা রাখলে তাহলে কি বিসিএস পরীক্ষার সময় কিন্তু 70 ভাগ প্রিপারেশন শেষ, আর 30 ভাগ প্রিপারেশন নিলে সে বিসিএস কিন্তু এলাও করতে পারতেছে। স্যার এখানে বিপরীতমুখী কিছু কথা আছে। আমাদের অভিভাবকেরা যেমন আমাদের টিচারদের অভিযোগটা এই জায়গায় যে আমাদের অভিভাবকেরা শুধু ফলাফল চান, রেজাল্ট চান, রাখেন তোমার ইনোভেশন, আমার ছেলে এ প্লাস পাইলো কিনা সেটা বলেন, কেন এ প্লাস পাইলো না সে কৈফিয়ত দেন। মানে এরকমই চাপে সম্মানিত শিক্ষকদের অভিযোগ যে তারা আসলে এই যে ইনোভেশনের কথা আপনি গুরুত্ব দিচ্ছেন, এই ইনোভেশনের দিকে তারা দৃষ্টি দিতে পারেন না, অন্তত অভিভাবকদের এরকম একটা চাপে। এ ব্যাপারে স্যার আমরা কি ভূমিকা পালন করতে পারি বা শিক্ষকেরা কি ভূমিকা পালন করতে পারে? আসলে একটা জিনিস কি আমরা কিন্তু প্রায়ই বলি সমাজে, সেটা হলো যে আসলে শিক্ষকদের মানে কুদুয়া যেটা বলি আমরা, বা সেটা ছাত্রদের লাগে, বদ্ধ কিন্তু হ্যাঁ বদদোয়া যেটা বলি আর কি। স্যার। আমি এটাও আবার উল্টা করে যদি বলি যে একটা ছাত্র যদি ভবিষ্যতে মানুষ না হয়, সেও কিন্তু মনে মনে বলে যে ছাত্র যদি আমাকে ভালো মতো পড়াইতো আমি আজকে মানুষ হতাম। কিন্তু সেটাও কিন্তু এটা রয়ে যায়, ছাত্রের অনেক দুঃখ। কারণ আমি যখন ঢাকাতে থাকি, অনেক ছাত্রের সাথে কথা বলি, তারা বলে স্যাররা যদি এটা এইভাবে পড়াইতো আমি ভালো হতে পারতাম, স্যাররা যদি এইভাবে পড়াইতো আমি এটা আরো ভালো হতে পারতাম। চমৎকার বললেন। আসলে বিষয়গুলো খুবই উল্লেখযোগ্য একটা বিষয়, কিন্তু এর মধ্যে স্যার আমাদের শিক্ষকবৃন্দ যারা আছেন তাদের নানা ধরনের অভিযোগ আছে, বিশেষ করে আর্থিক দিকটা, আর্থিক সচ্ছলতার ব্যাপারে বেশ অভিযোগ তাদের থাকে। তারা যা সম্মানী পান কিংবা যা বেতন পান সেটি তাদের কাছে যথেষ্ট অপ্রতুল মনে হয়। এ ব্যাপারে আপনার মতামত কি? আসলে আমার যেটা মতামত, যে আমি যখন একটা জিনিস, ধরেন আপনার কাছে একটা জিনিস চাবো, তখন কিন্তু আমার সে যোগ্যতা অর্জন করতে হবে। শিক্ষকরা কিন্তু শিক্ষক, তাহলে শিক্ষকের দায়িত্ব মানে কি, শিক্ষক মানে হলো রেসপন্সিবিলিটি। তারা কিন্তু ছাত্রদেরকে দায়িত্ব নিচ্ছে। তাহলে এই ছাত্রদেরকে যদি তারা এই 4টে বিষয়, পাঠ্য বই, ইনোভেশন, আচরণ এবং কারিগরি জ্ঞান, এই 4টে বিষয় উপযুক্ত করতে পারবে, তখন তারা সরকারের কাছে আবেদন জানাতে পারবে যে হ্যাঁ দেখেন আমরা ছাত্রদেরকে এইভাবে মানুষ করছি। তখন কিন্তু, যে আমি নিজেও কিন্তু এটা আমি আমার নিজের থেকেও বলি, আমি ওই প্রেজেন্টেশনেও বলছি যে আপনাদের বেতন হওয়া উচিত কমপক্ষে 50,000 টাকা, কমপক্ষে। কেন হওয়া উচিত? যে শিক্ষকরা পুরা তার যে মেন্টালিটা সম্পূর্ণ ছাত্রদের প্রতি দিবে, অন্য কোনো দিক তারা যাবে না। তাহলে সরকার যদি তাদেরকে ওই রকম একটা অনারিয়াম স্যালারি দেয়, আর শিক্ষকরা যদি ওইভাবে তারা এগিয়ে আসে যে হ্যাঁ আমরা শুধু ছাত্রদেরকে এই কাজগুলো করে আমরা শতভাগ আমরা এখানে দিয়ে আমরা ছাত্রদেরকে মানুষ করবো, তাহলে কিন্তু আসলে এই অনারিয়ামটা খুবই কম। এটা হওয়া, এই জন্য আমি বলবো প্রথমে শিক্ষককে বলবো যে আপনারা এই জিনিসগুলো শুরু করেন, তারপরে আমরা সরকারকে বলবো হ্যাঁ আমরা যেহেতু কনসেন্ট্রেশন দিচ্ছি একদম ছাত্রদের প্রতি, আমরা মানুষ 100%, আমরা ওইভাবে সরকারের কাছেও আমরা ওইরকম চাই। আমার বিশ্বাস যে সরকার যদি দেখে যে না পড়াশোনার মান খুব ভালো হচ্ছে এবং খুব চমৎকার একটা দেশটা এগিয়ে যাচ্ছে, আমার বিশ্বাস যে সরকারও তখন করবে যে না এখানে ইনভেস্ট তখন বেশি করতে চাবে, যে না এখানে বেশি করি যাতে দেশটা ডেভেলপ হয়ে যায়। এটাই ছিল আমার মূল কথা। জি ধন্যবাদ স্যার। আমরা আশা করি যে সদস্য সরকার এ ব্যাপারে একটি অগ্রণী ভূমিকা পালন করবেন, শিক্ষকদের কথা শুনবেন এবং আশা করি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। সুপ্রিয় দর্শক, আমরা 69 টিভিতে একটি চমৎকার বিষয় নিয়ে আজকের আলাপচারিতায় ছিলাম। আমাদের আলাপচারিতার মাঝে উপস্থিত আছেন শ্রদ্ধেয় জনাব মোহাম্মদ মজহারুল আলম, ব্যক্তিগত কর্মকর্তা, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, আমাদের কুড়িগ্রামের একজন কৃতি সন্তান। চমৎকার বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম, বিষয়টি ছিল টার্নিং পয়েন্ট অফ এডুকেশন। স্যার বলছিলেন সদাচরণের কথা। আমাদের প্রত্যেকটা ধর্মেই সদাচরণের উপর গুরুত্ব দেওয়া হয়েছে, বিশেষ করে আমাদের ইসলাম ধর্মে আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদাচরণের প্রতি যথেষ্ট গুরুত্ব আরোপ করেছেন এবং তিনি একজন সৎ আচরণের মানুষ ছিলেন। তো স্যার আপনি আমাদের যে ছাত্রছাত্রীদের জন্য বলছিলেন যে আচরণের একটা পরিবর্তন, অর্থাৎ ভালো আচরণের মানুষ হিসেবে পরিচিত করার বা তুলে ধরার যে আপনার যে প্রস্তাবনাটা স্যার, সেটা যদি একটু বলতেন, কিভাবে আমরা ভালো আচরণের মানুষ হিসেবে বাচ্চাদেরকে গড়ে তুলতে পারি। আসলে আমি যেটা বুঝি আর কি, যে আচরণ বলতে আসলে এখানে বুঝাতে চাচ্ছি আমি অনুকরণ। অনুকরণটা কিরকম, ধরেন আমি যখন একটা ক্লাস নেই, একটা শিক্ষক যখন ক্লাস নেয়, সকল ছাত্র কিন্তু ওই টিচারদের প্রতি তাকিয়ে থাকে। টিচাররা তারা ধরেন তার পুরো জিনিসটা মাথার থেকে পা পর্যন্ত কিন্তু খেয়াল করে ছাত্ররা। কিরকম খেয়াল করে, যে স্যারের চুল কাটা কেমন, স্যারের মুখের ফেসটা কেমন, স্যার পান খাইছে নাকি, স্যারের দাড়িটা কেমন, স্যার শার্ট পরছে কেমন, স্যার বেল্টটা পরছে কেমন, প্যান্ট পরছে কেমন, জুতা পরছে কেমন, তার মানে কি পুরাটা সে অনুকরণ করে।
আর আপনারা একটা জিনিস খেয়াল করবেন, প্রাইমারিতে এবং হাই স্কুলে যে স্টুডেন্টগুলো আছে এরা কিন্তু কোমল। এদেরকে আপনি যেভাবে তৈরি করবেন সেভাবেই কিন্তু তৈরি হবে। তার মানে কি, একটা টিচার যখন ভালো আচরণ করে, ভালো সুন্দর করে কথা বলে, তার খুব একদম স্মার্ট হয়ে থাকে, ওই ছাত্রটা হতে চায় যে আমি স্যারের মতো হব, অনুকরণ করব। এখন তাহলে শিক্ষকদের কি হতে হবে? শিক্ষকরা যখন ক্লাস নেবে তারা কখনো আঞ্চলিক ভাষায় কথা বলবে না, স্মার্ট হয়ে কথা বলবে। পোশাক দামি হওয়ার দরকার নেই, স্যাম্পল পোশাকই হবে, বাট তার পোশাকটা ভালো হবে। তারপর ধরেন ওই শিক্ষকরা কখনো সিগারেট খাবে না, কারণ সিগারেট খাওয়া দেখলে ছাত্ররা মনে করে ইস কত যেন সুন্দর, ভালো লাগে, তারাও কিন্তু খাওয়া শুরু করে। অনুকরণ করে। পান খাওয়া যাবে না, পান খেলে ছাত্ররাও মনে করবে যে পান খাওয়া ভালো যায়, পান খাইতে গেলে আরো জর্দা খাওয়া শিখবে, পান খাওয়া যাবে না। তার মানে কি, একটা শিক্ষক যখন সুন্দর করে কথা বলবে, ফিটফাট থাকবে, স্মার্ট থাকবে, ছাত্ররা কিন্তু ওইরকমই হবে। আমি এটাকেই আচরণ বলতে চাচ্ছি। আচরণ মানে অনুকরণ, যার শিক্ষককে সে অনুকরণ করবে, এটাকে আমি বোঝাতে চাচ্ছি আর কি। চমৎকার। হ্যাঁ, বাচ্চারা অনুকরণ প্রিয়, এটি ঠিক আছে স্যার। আমরা যদি আমাদের আচরণ দ্বারা তাদেরকে বোঝাতে পারি যে এটি হচ্ছে আসলে মানে সদ আচরণ, তাহলেই নিশ্চয়ই তারা অনুপ্রাণিত হবে এবং সেরকম আচরণের অধিকারী হবে। স্যার, সর্বশেষে আরেকটি বিষয় বলেছিলেন যে কারিগরি জ্ঞান থাকতে হবে। এই যে টেকনিক্যাল জ্ঞানটার কথা যে আপনি বলছেন, এটা নিয়ে কিন্তু সারা বিশ্বে বেশ আলোড়িত বিষয়টা, কিন্তু আমাদের দেশে টেকনিক্যাল জ্ঞানটাকে অনেকটাই উপেক্ষিত আমাদের দেশে। এ ব্যাপারে স্যার আপনার পরামর্শ কি? আমার পরামর্শ হলো, আমি চীনের কথা বলি। আপনি সবাই জি। জানেন যে চীন কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে কুটির শিল্প আছে। এখন আমাদের দেশে যদি খেয়াল করেন, আমাদের সন্তানদের আমরা এতটা আদর করি যে ছোট্ট একটা কাজ, সে যে থালাটা ধুয়ে আনবে, না না বাবা থাকো থাকো, আমি ধুয়ে আনতেছি। ভাতটা বেড়ে নিবি, না না দেওয়ার দরকার নেই, আমি ভাত বেড়ে দিচ্ছি। ঘরের যে বাড়িতে যে ছোট ছোট কাজগুলো, ধরেন একটা সুইচ নষ্ট হয়েছে, দেখো রাখো, তুমি ইলেকট্রিশিয়ান ডাকো। মানে না করতে করতে সে, মানে যে কাজ করার যে একটা তার মানসিকতা, অভ্যাস, এটা কিন্তু থাকছে না। তাহলে আমি যদি তাকে অন্তত বাড়ির কাজটা শিখিয়ে দিই, ধরেন টেকনিক্যাল কাজগুলো, ধরেন ছোট ছোট কাজগুলোকে আমি ধরি, যদি ধরেন একটা দরজা নষ্ট হয়ে গেছে, কাঠের কাজ, বাবা তুমি এটা করে দাও। কল নষ্ট হয়েছে, বাবা তুমি এটা করো। একটা সুইচ নষ্ট হয়েছে, বাবা তুমি এটা করো। এই যে ছোট ছোট কাজে দেখেন, ওরও ইন্ডাস্ট্রি হওয়ার দরকার নেই। আমাদের দেখেন, আপনি যদি ইউটিউবে দেখেন, এই বাঁশ দিয়ে ছোট ছোট দেখেন, ওই কি ফুলদানি বানানো যাচ্ছে, তারপরে দেখেন ফুলের টব বানানো যাচ্ছে। আমি যদি এটাও দেখাই, তাহলে এটা যদি সে বাড়িতে বসে বসে করে, তাহলে আমার একটা কথা বারবার আমি বলি, যে ছাত্ররা যে সময় অপচয় করে, কোনো কাজ নাই, ঘুরে বেড়াচ্ছে, তারা যে ফেসবুক চালাতে সময় পার করতেছে, এই সময়টাকে তারা ওই কাজটা করে তারা কিন্তু ইনকামও করতে পারে, হাই স্কুল জীবনে কিন্তু ইনকাম করতে পারে। এবং তারা ওই জিনিসটা যখন করবে, তখন তারা আস্তে আস্তে বিগ চিন্তা করতে পারবে যে আমি যখন এটা করতেছি, আস্তে দেখি এটাকে দেখি বিক্রি করা যায় কিনা, আচ্ছা এটা দেখি বিদেশে বিক্রি করা যায় কিনা। তখন তারা দেখবেন বড় বড় যখন ই কমার্স সাইটগুলো আছে, জায়ান্ট কোম্পানিগুলো আছে, এইখানে তারা দেখেন বিক্রি করার একটা প্রবণতা তৈরি হবে। এবং সেটা যদি আমরা দিই, দেখবেন কারিগরি জ্ঞানটাও আস্তে আস্তে তারা তৈরি হয়ে আসবে। তারপরে কিন্তু বেকার যে শব্দ, থাকবে না। বয়স উপযোগী কারিগরি জ্ঞান দেয়া এবং তাদের দ্বারা তাদেরকে ব্যবহার করা, এক কথায় ব্যবহারে উৎসাহিত করা। জি স্যার। এর ফাঁকে আমি একটু কথা বলি আর কি। আমার কাছে একদিন একটা ছেলে ফোন দিয়েছে যে আমি একটা চাকরি চাই। আমি বললাম যে তুমি কি পাস করছো? মাস্টার্স পাস করছো। আমি বলছি তুমি কি জানো? বলে স্যার আমি আসলে, মানে কি জানো, মানে বলতে পারতেছে না কি, সে কি জানে। আমি তো বলছি কম্পিউটার জানো? স্যার আমার সার্টিফিকেট আছে। আমি বলি তুমি কম্পিউটার জানো কিনা? সার্টিফিকেট আছে। আমি বলি দেখো সার্টিফিকেট তো অন্য জিনিস, তুমি কম্পিউটার জানো কিনা সেটা বলো। এই হলো যদি অবস্থা। আর সে যদি ছোট থেকে এই কাজটা শিখে আসতো, তাকে কিচ্ছু বলো, অন্তত ছোট কাজ করেও সে খাইতে পারতো, অন্তত 20,000 30,000 ইনকাম করতে পারতো, সে বেকার থাকতো। এই বিষয়টা আমি বুঝাতে চাচ্ছি। কিছুক্ষণ আগে যেটা বলছিলাম স্যার, আমাদের অভিভাবকেরাও চাচ্ছেন, শিক্ষকদের যেটি অভিযোগ, অভিভাবকেরাও চাচ্ছেন যে সার্টিফিকেট কি হয়, শুধু সার্টিফিকেটের পিছনে ছুটছেন, রেজাল্টের পিছনে ছুটছেন, A+ রেজাল্ট হতে হবে, গোল্ডেন A+ হতে হবে, এই ব্যাপারেই গুরুত্ব আরোপ করছেন গার্জিয়ানরা। সুতরাং আমাদের শিক্ষকেরাও সেদিকেই প্রভাবিত হচ্ছেন, যদিও শিক্ষকদের এ ব্যাপারে নানা অভিযোগ আছে। তো স্যার খুব চমৎকার বললেন, কারিগরি জ্ঞান থাকা এবং তার প্রয়োগ থাকা জরুরি, সেটা বয়স ভিত্তিক, তাকে যে জায়গায় রাখা যায়। তো স্যার আপনি এই বিষয়টার উপর বিভিন্ন জায়গায় যে সেমিনারগুলো করে আসছেন, তো এ ব্যাপারে আপনি যদি স্যার রাজি থাকেন, তাহলে আমাদের এলাকায় কি আমরা এরকম একটা সেমিনার আয়োজন করতে পারি কিনা? অবশ্যই করব। যেমন আমি আমার এলাকায় প্রথম যখন করি, অনেকে জিজ্ঞেস করছে কি করবেন, আসলে আমি এক কথা বলতে পারি নাই। ইউনো স্যারকে বললাম, ইউনো স্যার হেল্প করছে, প্রধান অতিথি ছিলেন এবং আমার প্রায় 200+ শিক্ষক ছিলেন। এবং যখন সেমিনারটা দেখলেন, দেখার পরে বললেন, তারা চিন্তা করলেন যে চমৎকার একটা জিনিস, এটা যদি আমরা করি তাহলে দেখা যাবে যে এলাকার প্রত্যেকটা ছাত্র
যেটা পিছনে ব্রাঞ্চের, আমি বারবার বলি পিছনে যে ব্রাঞ্চের ছাত্র আছে, সামনে যারা 1 2 3 রোল তো সবাই আমরা বাহবা দিই, তাকে নিয়ে আমরা সবাই উৎফুল্ল হই, বাট পিছনে ব্রাঞ্চের ছাত্র তারাও কিন্তু এখানে চলে এসে তারাও একটা পর্যায়ে চলে আসতে পারবে। এটা ছিল আমার এটি ছিল আমার মূল আর কি উদ্দেশ্যটা, সকলে এক সমান থাকবে, কেউ কোনো কম থাকবে না। আমি করবো ইনশাল্লাহ, আপনারা যদি ডাকেন ইনশাল্লাহ আমি করতে রাজি আছি, এখানে করবো ইনশাল্লাহ আপনাদের। আচ্ছা, ধন্যবাদ স্যার। আপনি বিভিন্ন এলাকায় এ ব্যাপারে সেমিনারে বক্তৃতা দিয়েছেন। আমরা আশা করছি আমাদের এলাকাও আমরা এরকম একটি প্রোগ্রাম করব। তো আজকে আমাদের চ্যানেল 69 আপনার কাছে কৃতজ্ঞ। আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন এবং একটি চুম্বক অংশ, যদিও এত কম সময়ের মধ্যে আপনার এই ইনোভেটিভ আইডিয়াটি আমাদের ব্যাখ্যা করা সম্ভব নয়, তারপরেও আপনি একটা জিস্ট এখানে তুলে ধরার চেষ্টা করেছেন। আমরা 69 টিভির পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা জানাই। আর আপনার মূল্যবান পরামর্শ আশা করি শিক্ষক এবং অভিভাবকগণ মেনে চলবেন এবং অবশ্যই জাতি যে লক্ষ্য নিয়ে আমাদের সন্তানদেরকে মানুষ করার জন্য অবদান রাখছে, ভূমিকা রাখছে, আশা করি তারা তাদের লক্ষ্যে পৌঁছতে পারবে এবং আমাদের সন্তানরা দেশ সেবায় একটি বড় ভূমিকা পালন করতে পারবে। তো ধন্যবাদ স্যার আপনাকে, ধন্যবাদ যারা আমাদের মাঝে এতক্ষণ ধৈর্য সহকারে এই বিষয়টির উপর আমাদের সাথে ছিলেন। ধন্যবাদ সবাইকে স্যার। ধন্যবাদ আনসারি ভাইকে, ধন্যবাদ 69 টিভি চ্যানেলকে আমাকে এখানে আহ্বান করার জন্য। সবাই ভালো থাকবেন এবং পরবর্তীতে যদি আমি আরো কোনো ইনোভেশন থাকে, কোনোই থাকে, আমি ইনশাল্লাহ পরবর্তীতে আবার আসবো। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ। অন্য কোনো বিষয় নিয়ে আমরা হয়তো আবারও আপনাদের সামনে হাজির হব। সে নাগাদ সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, আমাদের চ্যানেল 69 এর সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।